আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস জাতিগত ও ধর্মীয় নিধনের শিকার গাজাবাসী। অবরুদ্ধ গাজাবাসীর জন্য এক মুঠো খাবার, একটু পানি আর ঔষধ নিয়ে যে 500 মানবাধিকার কর্মী গাজার উদ্দেশ্যে রওনা হন, তাদের মধ্যে আছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী ডক্টর শহীদুল আলমও। মানবাধিকারের ঝান্ডাবাহী এই কর্মীর দুঃসাহসী অভিযান দেশের মানবাধিকার কর্মীদের জন্য সাহসের আলোকবর্তিকা বলে মনে করছেন তার সহকর্মীরা। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বুকে শহীদ আবু সাঈদের ছবি, গায়ে জড়ানো ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া। আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলমের পোশাক যেন বিশ্বজুড়ে নিপীড়িত জনগণ এবং শাসকের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। এ পোশাকেই গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবৈধ অবরোধ ভাঙার উদ্দেশ্যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যাত্রা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঐতিহাসিক অভিযানের ভয়ঙ্কর মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে, আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। এই ত্রাণ সহায়তা নৌবহরে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী লুহি লরেন আক্তার। তিনি রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানা নামের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা। Hello everybody, this is Ruhi Lauren Akhtar from the organization Refugee Biryani and Bananas. For those of you who have been following me for the past month, I have been participating on the Global Samud Fertility Gaza. জীবনের ঝুঁকি নিয়ে শহীদুল আলম এবং রুহি আক্তারের গাজার উদ্দেশ্যে যাত্রা অনুপ্রাণিত করেছে দেশের অন্যান্য মানবাধিকার কর্মীদেরও। অসংখ্য মানুষের যে মৃত্যুমুখে পতিত করেছে যে ইসরায়েল, তাদের বিরুদ্ধে এটা একটা নিরস্ত্র লড়াই, এবং সেই লড়াই করতে আমাদের বাংলাদেশের একজন প্রতিনিধি থাকায় আমরা গর্বিত। আমরা মনে করি যে বাংলাদেশের এই প্রতিনিধি হওয়ার ফলে সারা পৃথিবীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে পারে, সেটা একটা নজির। গ্লোবাল সমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। হয়তো দখলদার বাহিনীর তোপের মুখে পড়ে এবারও ভগ্ন হৃদয়ে ফিরতে হবে এই মানবাধিকার কর্মীদের। তবে ত্রাণ সহায়তা অভিযানে বাধা দেয়ার এই নগ্ন বর্বরতা বিশ্বের কাছে ইসরায়েলি হিংস্রতার আরেকটি জলযন্ত্র প্রমাণ হয়ে থাকবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। খাগড়াছড়িতে টানা কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। ভীতি কাটিয়ে পার্বত্য জেলাটিতে ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। তবে সহিংসতার পর সপ্তম দিনের মতো খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় 144 ধারা প্রত্যাহারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ফিরে আসছে স্বাভাবিকতা, সম্প্রীতির মিলন মেলা। উত্তেজনা ও সহিংস ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভাজনের আশঙ্কা দেখা দিলেও খাগড়াছড়ি বাজারে নেই এখন সেই প্রভাব। সাপ্তাহিক হাটের মেলা, পর্যটকদের আনাগোনা, সর্বত্র ফিরছে নতুন প্রাণ। পাহাড়ি বাঙালিরা অনুভব করছেন শান্তি, সহযোগিতা। মানুষজন ঘর থেকে বের হয়ে আসতেছে। খাগড়াছড়ি মনে হইতেছে আমরা আবারও খাগড়াছড়ির প্রাণ ফিরে পেয়েছি। আমরা রাজশাহী থেকে আসছি, যাবো সাজেকে 8 জন আছি। এখানে ঝামেলা ছিল, কিন্তু এখন অনেকটা শান্ত দেখছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এসে, সমস্যা দেখতে পাচ্ছি না। মোটামুটি এখন আপনার পরিস্থিতি শান্ত, তো ওই কারণে আমরা আমাদের আবার ওই আগের শিডিউল অনুযায়ী আমরা আসছি। এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয় 5 অক্টোবর পর্যন্ত। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক। 144 ধারা বহাল থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য, নাগরিক জীবন। শহরের বিভিন্ন স্থানে
মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি যাতে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্বাভাবিক পরিবেশ টিকে থাকুক, উত্তেজনার পুনরাবৃত্তি না ঘটুক, এমনটাই চাওয়া এ জনপদের শান্তিকামী মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। মাছের রাজা ইলিশের দেশে যেন প্রজাদের পাতে তোলার জন্য নেই কোনো কিছুই। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ইলিশ তো দূরে থাক, পান্তা ভাতে একটি কাঁচা মরিচ দিয়ে খাবেন সেটিরও কেজি ৩০০ টাকার উপর। বেশিরভাগ সবজির দাম ১০০-এর ঘরে। মধ্যবিত্তের সংসারে যেন খেয়ে বাঁচাই দায় ভোক্তাদের। আরও জানাচ্ছেন মেজবা হাসান। বাজারে কয়েক দফা দরদাম শেষে ছোট মাছ কিনেই ফিরছেন এই ব্যক্তি। ইলিশ যে নাগালের বাইরে তার কথাই স্পষ্ট। এইটা ইলিশের আসলে হিসাব নিকাশ না, এটা ধরাছোঁয়ার বাইরে, বেতনের সঙ্গে কোনোভাবেই কম্পারিজন না। এটা ইলিশ আসলে এটা ডিফারেন্ট লেভেলের মানুষের জন্য, এটা আসলে সবার জন্য না। অন্যদিকে বেসরকারি এই চাকরিজীবী বাজার ঘুরে কিনেছেন ১ কেজি ওজনের ইলিশ। তাতে গুনতে হয়েছে একদিনে বেতনের সিংহভাগ। একটা মাছ যদি ২৪০০ টাকা কেজি হয়, আমার যা ইনকাম সিংহভাগটাই যায়। একদিনে সিংহভাগটাই যায়। আসলে নদীতে মাছ নাই বছর, অনেক কম মাছ, এই লেগে মাছের দাম বেশি। সবজির বাজারেও নেই স্বস্তি। প্রতি কেজি বেগুনে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর দামে দিশেহারা ভোক্তাদের অনেকের ঋণ করে চলছে সংসার। ৩০০ টাকা কেজি বেগুন, ১৮০ টাকা কেজি এই যে সাদা গোল বেগুন, এই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বাজার। পটল ১০০ টাকা কেজি, সিম হলো ১৬০, টমেটো হলো ১৫০। ঠেলারের এই টাকাটা হচ্ছে আমার বাজারের জন্য, ওইটাতে আসলে হয় না। সবকিছু তরকারি এত দাম দেখতেছি, মানে বাজার আর কি নিব, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে আকাশচুম্বী, আমাদের জন্য খুব কষ্ট হয়েছে এবং আমি পুরো মার্কেট কয়েকবার ঘুরে ফেলছি, এখন কিছু সবজি কিনতে পারিনি। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেন এই দাম বৃদ্ধি প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা, ওইটার কারণে অনেক সময় দাম বেশি হয়। তো ওইটার সময় আমরা অনেকে এটা কস্ট দেখায় যে এমনি যদি হিসাব করি তাহলে পর খুব বেশি হেরফের হয় না। বৃষ্টি বাদল কয়েকটা আইটেম আর কি দাম বাড়ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময় ঠিক হয়নি, পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে ইলিশ মাছ ধরার উপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এ সময় ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬,২০,০০০ জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নিয়ে সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জেলেদের। এই অভিযানের সময় ইলিশ মাছের পেটে যে ডিম আসে, সেই ডিমটা এই অভিযানে দেখা যাচ্ছে না, কিন্তু অভিযান শেষ হয়ে যাবে, তারপর যদি ডিমওয়ালা মাছ ধরা পড়ে, মাইর করে, তাহলে তো আমাদের ইলিশের ঘাটতি রয়েই গেল। ২২ দিনের এই যে বন্ধ, এরা ২ দিন আগে থেকেই আবহাওয়া এতটাই খারাপ ছিল যে নদীর বা মানে নদী যত ট্রলার নৌকা ছিল ওইগুলো উঠে আসছে। দেখা যায় তারা সেই পরিমাণ মাছ আনতে পারে নাই বা পায় নাই। বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের মা ইলিশ রক্ষা অভিযানটা আমাদের জোরদার করা উচিত। আমার জেলেদের যে খাদ্য সহায়তা, প্রতি বছর আমরা এই ২২ দিনের জন্য তাদেরকে ২৫ কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা ৩০ কেজি চাল তাদেরকে দিব। অভিযান চলাকালে নদীতে ড্রেজিং বন্ধ থাকবে এবং জলসীমার বাইরে থেকে মাছ ধরার ট্রলার অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং আরব দেশগুলোর নেতাদের ইহুদিদের দালালি থেকে বের হয়ে আসার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বক্তারা বলেন, গাজায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব মানবতার সাথে উপহাসের শামিল। বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে সংহতি প্রকাশ করে আসছে। এই সহানুভূতির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে বাংলাদেশের মানুষ সবসময় সোচ্চার থাকবে। ঢাকা সহ সারা দেশে আগামী 7 থেকে 10 দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। অতিবৃষ্টির ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ বিভিন্ন বিভাগীয় শহরে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কোথাও বন্যার সম্ভাবনা আছে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেও জানায় সংস্থাটি। তারা বলছে, আগামী 24 ঘন্টায় ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে আর রাতের তাপমাত্রা কমতে পারে। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।